আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আসলা আক্তার আশা, প্রভাষক অর্থনীতি, রাজধানী আইডিয়াল কলেজ, ঢাকা। আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর অষ্টম অধ্যায় থেকে মডার্ন থিওরি অফ রেঞ্জ নিয়ে আলোচনা করব। এতদিন তোমাদের রেঞ্জ থেকে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, আজকে আমার শেষ ক্লাস রেঞ্জ থেকে। তো এতদিন যে কোশ্চেনগুলো তোমাদেরকে আমি পড়িয়েছি সেগুলো আশা করি তোমরা বাসায় পড়ে ফেলেছো এবং সাথে লিখে ফেলেছো। তো আজ আমি তোমাদের মডার্ন থিওরি অফ রেঞ্জ নিয়ে আলোচনা করব। মহামারী করোনার সময় তোমাদেরকে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, সব বিষয়ে তোমাদেরকে সব স্যার ম্যাডামরা তোমাদেরকে ক্লাস দিচ্ছে। তো আজ আমি তোমাদের রেঞ্জ থেকে শেষ যে পড়াটা সেটা হচ্ছে মডার্ন থিওরি অফ রেঞ্জ। তো আজ আমি মডার্ন থিওরি অফ রেঞ্জ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের রিকার্ডিয়ান থিওরি অফ রেঞ্জ ক্লাসটা দিয়েছি, আশা করি তোমরা সবাই সেটা করে ফেলেছ। তো আজ আমি তোমাদের মডার্ন থিওরি অফ রেঞ্জ নিয়ে আলোচনা করব। মডার্ন থিওরি অফ রেঞ্জ মানে হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব। আধুনিক খাজনা তত্ত্ব তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মডার্ন থিওরি অফ রেঞ্জ, আধুনিক অর্থনীতিবিদরা খাজনা সম্পর্কে বা খাজনা নির্ধারণ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়েছেন। তো আধুনিক অর্থনীতিবিদ যে নাম আমি বলছি, মিসেস জোয়ান রবিনসন, বোল্ডিন, স্টিগলার প্রমুখ অর্থনীতিবিদ আধুনিক খাজনা সম্পর্কে তত্ত্ব দিয়েছেন। তাদের মতে আধুনিক খাজনা তত্ত্ব হচ্ছে মানে ব্যাপক অর্থে তারা ব্যবহার করেছেন। রিকার্ডো কি করেছিলেন? রিকার্ডো শুধুমাত্র ভূমির সাথে খাজনা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা শুধুমাত্র ভূমির সাথে নয়, অন্যান্য যে উপকরণগুলো আছে, অন্যান্য উপকরণগুলো যেমন চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়, তেমনি আধুনিক অর্থনীতিবিদরা বলেছেন যে খাজনা শুধুমাত্র ভূমির সাথে নয়, ভূমি ছাড়াও অন্যান্য উপকরণ যেমন চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়, তেমনি খাজনাও চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। আধুনিক অর্থনীতিবিদরা বলেছেন যে স্বল্পকালে অন্যান্য উপকরণ যেমন অস্থিতিস্থাপক, জমির যোগানও অস্থিতিস্থাপক। তো স্বল্পকালে যখন মানুষের চাহিদা বৃদ্ধি পায়, সেই তুলনায় কি হয়, জমির যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না। তো আধুনিক অর্থনীতিরা বলছেন যে স্বল্পকালে যেমন অন্যান্য উপকরণ অস্থিতিস্থাপক, জমির যোগানও অস্থিতিস্থাপক, কিন্তু দীর্ঘকালে অন্যান্য উপকরণ যেমন স্থিতিস্থাপক, জমির যোগানও স্থিতিস্থাপক। জমির যোগান স্থিতিস্থাপক প্রশ্ন করতে পারে যে জমির যোগান কেন স্থিতিস্থাপক? কারণ জমির যোগান তো আমরা প্রয়োজনের তুলনায় বাড়াতে পারি না, কমাতেও পারি না। তো দীর্ঘকালে জমির যোগান স্থিতিস্থাপক এইভাবে করা যায়, যেমন উন্নত প্রযুক্তি ব্যবহার, বৈজ্ঞানিক প্রযুক্তি, এগুলা যখন আমরা কোনো জমির ক্ষেত্রে ব্যবহার করি, জমিতে আমরা যে চাষাবাদ করি, জমিতে যে উৎপাদন করি, আমরা সেই পরিমাণটাকে বাড়াতে পারি, প্রয়োজনে সেটা বাড়াতে পারি। সেজন্য জমির যোগান দীর্ঘকালে স্থিতিস্থাপক বলা চলে। কিন্তু স্বল্পকালে জমির যোগান অস্থিতিস্থাপক, দীর্ঘকালে তা স্থিতিস্থাপক। আর অন্যান্য উপকরণ যেমন স্বল্পকালে অস্থিতিস্থাপক, দীর্ঘকালে তা স্থিতিস্থাপক। আধুনিক অর্থনীতিবিদরা যখন খাজনা নির্ধারণ করার সময় তারা একটা জিনিস বারবার বলেছেন যে খাজনা শুধুমাত্র ভূমিতে ক্ষেত্রে ব্যবহার হবে না। শুধুমাত্র ভূমি থাকলে যে খাজনার উৎপত্তি হবে সেটা কখনোই হবে না, কারণ ওই ভূমিতে যত বেশি উৎপাদন হবে তত বেশি খাজনার পরিমাণ হবে, আর উৎপাদনের পরিমাণ যদি কম হয় তাহলে কি হবে, খাজনার পরিমাণও কম হবে। তো আধুনিক অর্থনীতিবিদরা চাহিদা ও যোগান দ্বারা
চাহিদা ও যোগান দ্বারা খাজনার উৎপত্তিটাকে প্রকাশ করেছেন। চাহিদা ও যোগানের মাধ্যমে অন্যান্য উপকরণের মূল্য যেমন নির্ধারিত হয়, সেরকম খাজনা তত্ত্বেও ভূমির ক্ষেত্রে চাহিদা ও যোগান দ্বারা খাজনার উৎপত্তি হবে। তো আধুনিক অর্থনীতিবিদ এটাও বলেছেন, খাজনার জমির কোনো নিজস্ব মূল্য নেই। জমির কোনো নিজস্ব মূল্য নেই। যদি জমিতে আমার প্রয়োজন মতো উৎপাদন করা সম্ভব হয় তবে খাজনার উৎপত্তি হবে, তা না হলে খাজনার উৎপত্তি হবে না। তো আধুনিক অর্থনীতিবিদরা এভাবে খাজনার উৎপত্তিটাকে ব্যাখ্যা দিয়েছেন যে চাহিদা যোগানের মাধ্যমে খাজনার উৎপত্তি হবে। যত বেশি চাহিদা হবে তত বেশি খাজনার উৎপত্তি হবে। যেমন ধরো কোনো জমিতে উৎপাদন করা হলো, চাষাবাদ করা হলো, উপকরণ নিয়োগের মাধ্যমে জমিতে চাষাবাদ করা হচ্ছে, তখন যদি ওই উৎপাদনের পরিমাণ বেশি হয় তাহলে খাজনার পরিমাণ বেশি হবে, আর যদি উৎপাদনের পরিমাণ কম হয় তাহলে কি হবে, খাজনার পরিমাণও কম হবে। তার মানে কি, চাহিদা ও যোগানের সমতা স্থলেই আমার কি হচ্ছে, খাজনার পরিমাণের উৎপত্তি হচ্ছে বা খাজনা দেওয়া হচ্ছে। তো আধুনিক অর্থনীতিবিদরা বলেছেন যে আমার রিকার্ডো কি বলেছিল, রিকার্ডো বলেছিল যে নিকৃষ্ট জমি, উৎকৃষ্ট জমি, প্রান্তিকহীন জমি। তো উৎকৃষ্ট জমিতে খাজনার পরিমাণ বেশি, নিকৃষ্ট জমিতে খাজনার পরিমাণ কম, আর প্রান্তিক জমিতে কোনো খাজনার পরিমাণ নেই। কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা কিন্তু সেটা বলেনি। আধুনিক অর্থনীতিতে বলছেন যে যত বেশি জমিতে উৎপাদনের পরিমাণ বেশি হবে তত বেশি খাজনার পরিমাণ হবে, আর যদি উৎপাদনের পরিমাণ কম হয় তাহলে খাজনার পরিমাণও কম হবে। কিন্তু খাজনার পরিমাণ কখনোই শূন্য হবে না। এটা আধুনিক অর্থনীতিবিদরা বলেছেন। তার মানে রিকার্ডোর সাথে আর আধুনিকের সাথে অনেক বেশি পার্থক্য। রিকার্ডো শুধুমাত্র ভূমিতে উৎকৃষ্ট নিকৃষ্ট প্রান্তিক জমিটাকে আলাদা করে ফেলেছিল, আর আধুনিক অর্থনীতিবিদ বলছেন যে অন্যান্য উপকরণ যেমন চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয় মূল্য, সেরকমই জমির ক্ষেত্রেও চাহিদা যোগানের মাধ্যমে খাজনার পরিমাণ কম বেশি হয়। মডার্ন থিওরি অফ রেন্টে যদি ব্যক্তির দৃষ্টিকোণ হতে চিন্তা করা যায় তাহলে জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক, আর যদি সামাজিক দৃষ্টিকোণ হতে চিন্তা করা হয় তাহলে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তো যখন ব্যক্তির কথা চিন্তা করা হবে, এককভাবে চিন্তা করা হবে, তখন তার দৃষ্টিকোণ থেকে মডার্ন থিওরি অফ রেন্টে জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক বলা হয়েছে। কিন্তু যখন সামগ্রিকভাবে চিন্তা করা হবে, ম্যাক্রো ইকোনমিক্সের দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হবে, তখন জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। মাইক্রো কি, মাইক্রো হচ্ছে ক্ষুদ্র, আর ম্যাক্রো হচ্ছে কি, সামষ্টিক। হ্যাঁ, আর মাইক্রো অর্থনীতিতে আমরা কি বলি, একক আয়, এক ব্যক্তির আয়, এক ব্যক্তির ভোগ, এক ব্যক্তির চাহিদা, তো আমরা একনিষ্ঠভাবে কি আলোচনা করি। কিন্তু যখন আমরা ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করি তখন কি করি, সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করি। যখন সামগ্রিকভাবে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় তখন সেটা কি হয়, বিশাল আকার ধারণ করে, বৃহৎ আকার ধারণ করে। তো আমরা মডার্ন থিওরি অফ রেন্টে ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করব। মানে মডার্ন থিওরি অফ রেন্টে হচ্ছে সামগ্রিক দৃষ্টিকোণ হতে আলোচনা করা হয়, সামষ্টিক দৃষ্টিকোণ হচ্ছে সামগ্রিকভাবে যা আলোচনা করা হয়। তো মডার্ন থিওরি অফ রেন্টে মানে এক পর্যায়ে বলা হয়েছে জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক যখন এক ব্যক্তির দৃষ্টিকোণ হতে বিচার বিশ্লেষণ করা হয়। তখন যখন আমরা সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ করব তখন মডার্ন থিওরি অফ রেন্টে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, এটা বাড়ানো বা কমানো যায় না। কিভাবে বাড়ানো কমানো যায় না, মানে খাজনা বাড়লেই যে জমির যোগান বাড়বে, খাজনা কমলেই যে জমির যোগান কমবে, সেটা মডার্ন থিওরি অফ রেন্টে আলোচনা করা হয়নি। মডার্ন থিওরি অফ রেন্টে আলোচনা করা হয়েছে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, বাট খাজনার চাহিদা নির্ভর করে জমির উপর, খাজনাটা নির্ভর করবে জমির চাহিদার উপর, আবার জমির চাহিদা নির্ভর করে জমিতে উৎপাদিত ফসলের উপর। মানে উৎপাদিত ফসলের পরিমাণ যদি বেশি হয় তাহলে জমির চাহিদার পরিমাণ বেড়ে যাবে, আর যদি উৎপাদিত ফসলের পরিমাণ কম হয় তাহলে কি হবে, জমির চাহিদার পরিমাণটাও কমে যাবে।
তো জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক অবস্থায়, জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক অবস্থায় যদি জমির চাহিদা বৃদ্ধি পায় বা ফসলের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে খাজনার পরিমাণ বৃদ্ধি পায়। আবার জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক অবস্থায় যদি উৎপাদিত ফসলের পরিমাণ কম হয়, জমির চাহিদার পরিমাণ কম হয়, তাহলে কি হবে? খাজনার পরিমাণও কম হবে। তো মডার্ন থিওরি অফ রেঞ্জে জমির চাহিদা ও যোগানের এই যে চাহিদার উপরে খাজনার উৎপত্তি নির্ভর করতেছে, এটা আমরা কি করব? একটা চিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। চাহিদা ও যোগানের সমতা ধারা বা চাহিদা ও যোগানের কম বেশি দ্বারা অস্থিতিস্থাপক যোগান বিশিষ্ট জমিতে কিভাবে খাজনার উৎপত্তি হয় তা আমি তোমাদেরকে চিত্রে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। লম্ব অক্ষ, ভূমি অক্ষ, মূল বিন্দু x y। তো ভূমি অক্ষে দাও যোগান ও চাহিদা, যোগান ও চাহিদা, জমির যোগান ও চাহিদা, এখানে ব্র্যাকেট জমি চাহিদা ও যোগান। আর লম্ব অক্ষ হচ্ছে খাজনা বা রেঞ্জ। খাজনা, ভূমি অক্ষ হচ্ছে জমির চাহিদা ও যোগান, আর লম্ব অক্ষ হচ্ছে খাজনা। ও এক্স হচ্ছে ও এক্স পরিমাণ হচ্ছে এইটুকু পরিমাণ হচ্ছে জমির যোগান ও চাহিদা, আর ও ওয়াই এই পরিমাণটা হচ্ছে রেন্ট খাজনা। তো মডার্ন থিওরি অফ রেন্টে জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। যদি জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় তাহলে জমির যোগান রেখাটা হয় কি হয়? লম্ব অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে আমার জমির যোগান রেখা এস 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 মানে যোগান সাপ্লাই। তো এস 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 ডট হচ্ছে জমির যোগান, আমার এই পরিমাণ হচ্ছে জমির যোগান। তো এই যে এই পরিমাণ আমার জমির যোগান, এই জমির যোগানটা কি হবে? বাড়ানো বা কমানো সম্ভব না। তো কোনো কারণে যদি জমির যোগান রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হতো তাহলে কি হতো? আমার খাজনার পরিমাণ হতো, জমির চাহিদার যোগান থাকতো, বাট খাজনার কোনো উৎপত্তি হতো না। কিন্তু মডার্ন থিওরি অফ রেন্টে আমার খাজনার উৎপত্তি অবশ্যই হবে, উদ্বৃত্ত আয় অবশ্যই হবে। সে কারণে মডার্ন থিওরি অফ রেন্টে আমার জমির যোগান রেখাটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, মানে এটুকুই আমার সীমাবদ্ধ জমির যোগান। তো আমার চাহিদাটা কি? চাহিদা কম বেশি হবে। এটা আমার দুইটা চাহিদা রেখা অঙ্কন করতে হবে। এটা হচ্ছে আমার প্রাথমিক চাহিদা রেখা ডি ডি, আমার এই পরিমাণ হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে আমার প্রাথমিক চাহিদা রেখা ডি ডি ডট হচ্ছে আমার প্রাথমিক চাহিদা রেখা। তো প্রাথমিক চাহিদা রেখার আমার পরিমাণটা দেখাতে হলে কি করতে হয়? এটা আমার দাম রেখায় নিয়ে আসতে হবে। তো এই পরিমাণ আমি এটার নাম দিলাম পি, এটা হচ্ছে বিন্দু নাম দাও ই বিন্দু। তো আমার ই বিন্দুতে জমির যোগান কতটুকু? জমির যোগান হচ্ছে ও এস পরিমাণ, কিন্তু আমার খাজনা কতটুকু? খাজনা হচ্ছে ওপি পরিমাণ বা এস ই পরিমাণ। যেটাই লেখো না কেন সেটাই সঠিক। তোমরা এখানে ওপিও লিখতে পারো, আবার এস ইউ লিখতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিতে পারবে। এবার দেখো আমার কি হচ্ছে? চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে। কখন আমার চাহিদার পরিমাণ বাড়বে? যখন জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ বেশি হবে। যখন উৎপাদিত ফসলের পরিমাণ বেশি হবে তখন চাহিদার রেখাটা আমার কি হবে? উপরের দিকে স্থানান্তরিত হবে বা উপরের দিকে বৃদ্ধি পাবে। জমিতে যদি আমার মেন কথা হচ্ছে মডার্ন থিওরি অফ রেন্টে আমার হচ্ছে খাজনা নির্ভর করে জমির চাহিদার উপর, বাট চাহিদা নির্ভর করে জমিতে উৎপাদিত ফসলের পরিমাণের উপর। যদি উৎপাদিত ফসলের পরিমাণ বেশি হয় তাহলে আমার খাজনার পরিমাণ বেশি হবে, আর উৎপাদিত ফসলের পরিমাণ কম হলে আমার খাজনার পরিমাণও কম হবে। এবার আমার চাহিদা রেখাটা কি হবে? ডান দিকে স্থানান্তরিত হবে D1 ডট। এই যে আমার স্থানান্তরিত হলো, তখন আবার একটা বিন্দুর নাম দাও এ বিন্দু, পরিমাণটা নিয়ে আসি P
P1। তার মানে কি, আমার যখন জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ বেশি হলো তখন আমার চাহিদার পরিমাণও বৃদ্ধি পেলো, আমার খাজনার পরিমাণও কি হলো, বৃদ্ধি পেলো। আগে ছিল খাজনার পরিমাণ কতটুকু, OP পরিমাণ, এবার খাজনার পরিমাণ বেশি পেয়ে কি হলো, OP1। তার OP1 ইজ গ্রেটার দেন OP, তার মানে কি এইটুকু থেকে আমার এইটুকু খাজনার পরিমাণ বেশি। তার মানে হচ্ছে যখন জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ বেশি হয় তখন খাজনার পরিমাণ বেশি হয়, আর যখন জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ কম হয় তখন খাজনার পরিমাণও কম হয়। মডার্ন থিওরি অফ রেন্টে এই যে আধুনিক কিছু অর্থনীতিবিদ আছেন, মিসেস জোয়ান, গোল্ডিং, তারপর রবিনসন, স্টিগলার, এরা কি বলছেন, যখন আমার মানে খাজনা নির্ভর করবে জমির চাহিদার উপর, কিন্তু খাজনার পরিমাণ নির্ভর করবে খাজনা কতটুকু, কম না বেশি, এটা নির্ভর করবে জমিতে উৎপাদিত ফসলের পরিমাণের উপর। যদি জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ বেশি হয় তাহলে খাজনার পরিমাণ বেশি হবে, আর জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ কম হয় তাহলে খাজনার পরিমাণটাও কম হবে, কিন্তু জমির যোগান অস্থিতিস্থাপক অবস্থায়। এবার চিত্রে দেখো ভূমি অক্ষে জমির চাহিদা ও যোগানের পরিমাণ, লম্ব অক্ষে খাজনার পরিমাণ। ই বিন্দুতে আমার জমির যোগানটা একদম মানে লম্ব অক্ষের সমান্তরাল, জমির যোগান বাড়ানো বা কমানো আমার যাচ্ছে না। তার মানে আমার ই বিন্দুতে আমার চাহিদা হচ্ছে কতটুকু, চাহিদা হচ্ছে OS পরিমাণ, আর খাজনার পরিমাণ হচ্ছে কতটুকু, OP পরিমাণ। আবার এফ বিন্দুতে আমার যোগানের পরিমাণ সীমাবদ্ধ, চাহিদার পরিমাণটা আমার বেড়ে গেছে, সেই তুলনায় সেইভাবে খাজনার পরিমাণও বেড়ে গেছে। কিন্তু যেমন ধরো রিকার্ডিয়ান থিওরি অফ রেন্টে বলা হয়েছিল কি, সে জমিটাকে ভাগ করেছিল, 3 ভাবে ভাগ করেছিল, বাট মডার্ন থিওরি অফ রেন্টে জমির পরিমাণ ভাগ করা হয়নি। জমির যোগান অস্থিতিস্থাপক অবস্থায় আমার চাহিদার পরিমাণ হ্রাস বৃদ্ধি পাওয়ার ফলে খাজনার পরিমাণও কম বেশি হচ্ছে। তোমরা এই চিত্রটাকে সুন্দর করে আমি যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে ব্যাখ্যা দিবে। ভূমি অক্ষে কি, লম্ব অক্ষে খাজনার পরিমাণ, ডিডি হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা, ই বিন্দুতে খাজনার পরিমাণ হচ্ছে OP। আবার চাহিদার পরিমাণ যখন ডি থেকে D1 হয়ে গেল, বেড়ে গেল, তখন এফ বিন্দুতে খাজনার পরিমাণ বেশি, আবার ই বিন্দুতে খাজনার পরিমাণ কম। যেহেতু আমার চাহিদার পরিমাণ বেড়ে গেছে, উৎপাদনের পরিমাণ বেড়ে গেছে, আমার খাজনার পরিমাণও বেড়ে গেছে। যখন আমার উৎপাদনের পরিমাণ কম ছিল তখন খাজনার পরিমাণও কম ছিল। এভাবে চিত্রটাকে সুন্দর করে ভালো করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিবে। তো মডার্ন থিওরি অফ রেন্ট আর রিকার্ডিয়ান থিওরি অফ রেন্টের মধ্যে একটা তুলনা সবসময় থাকে। যখন আমি রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট নিয়ে আলোচনা করেছিলাম তখন কি করেছিলাম, এর সমালোচনা দিয়েছিলাম, কিন্তু মডার্ন থিওরি অফ রেন্টে শেষ যে তোমরা লেখাটা লিখবে সেটা দুটোর সাথে তুলনা করবে, দুটোর সাথে তুলনা করে সুন্দর করে ফিনিশিং করবে যে তাৎপর্যপূর্ণ কেন হলো মডার্ন থিওরি অফ রেন্ট রিকার্ডিয়ান থিওরি অফ রেন্টের চেয়ে কেন বেশি তাৎপর্যপূর্ণ হলো, এরকম একটা কোশ্চেন তোমাদের আসতে পারে। দেখো, মডার্ন থিওরি অফ রেন্টে উদ্বৃত্ত আয় নিয়ে আলোচনা করা হয়েছে, আবার রিকার্ডিয়ান থিওরি অফ রেন্টেও কিন্তু উদ্বৃত্ত আয় নিয়ে আলোচনা করা হয়েছে যে উদ্বৃত্ত আয় যত বেশি হবে খাজনার পরিমাণ তত বেশি হবে, আর উদ্বৃত্ত আয়ের পরিমাণ যত কম হবে খাজনার পরিমাণ তত কম হবে। এই জিনিসটা কিন্তু রিকার্ডিয়ান থিওরি অফ রেন্টও বলা হয়েছে, মডার্ন থিওরি অফ রেন্টও বলা হয়েছে। এবার পার্থক্যটা তোমরা কিভাবে করবে, পার্থক্যটা এইভাবে করবে। মডার্ন রিকার্ডিয়ান থিওরি অফ রেন্টে প্রান্তিক জমির কথা বলা হয়েছে, যে প্রান্তিক জমিতে কোনো খাজনার পরিমাণ, প্রান্তিক জমির কথা বলা হয়েছে যে প্রান্তিক জমিতে কোনো খাজনার পরিমাণ হয় না। মডার্ন থিওরি অফ রেন্টে প্রান্তিক কোনো জমির কথা বলা হয় নাই। মডার্ন থিওরি অফ রেন্টে মানে খাজনার উৎপত্তির মূল কারণটা বলা হয়েছে। খাজনা উৎপত্তির মূল কারণটা কি, খাজনা উৎপত্তির মূল কারণটা হচ্ছে জমির যোগান অস্থিতিস্থাপক, যেটা মডার্ন থিওরি অফ রেন্টে আলোচনা করা হয়নি। জমির যোগান যেহেতু অস্থিতিস্থাপক সে কারণে কি হচ্ছে, খাজনার পরিমাণ কম বেশি হচ্ছে। তো খাজনার পরিমাণ কম বেশি হওয়ার মূল কারণটা হচ্ছে জমির যোগানের অস্থিতিস্থাপকতা, মানে মূল উৎপত্তির কারণ। তোমাদের প্রশ্ন আসতে পারে যে খাজনার উৎপত্তির মূল কারণটা কি, তো খাজনা উৎপত্তির মূল কারণটা হচ্ছে জমির যোগানের অস্থিতিস্থাপকতা।
যেটা রিকার্ডিয়ান থিওরি অফ রেঞ্চে আলোচনা করা হয়নি। কিন্তু মডার্ন থিওরি অফ রেঞ্চে জমির যোগানের মানে জমির যোগান অস্থিতিস্থাপক এর কারণে খাজনা উৎপত্তির মূল কারণ। তো মডার্ন থিওরি অফ রেঞ্চে জমির যোগানকে দুষ্প্রাপ্যতা বলা হয়েছে, জমির যোগানের দুষ্প্রাপ্যতা। তো দুষ্প্রাপ্যতাটা কি? দুষ্প্রাপ্যতা হচ্ছে যে আমার চাহিদা বেশি, যোগান কম। আমি যতটুকু চাহিদা করতেছি সেই তুলনায় আমার যোগানের পরিমাণ নেই, সেটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা, যেটা মডার্ন থিওরি অফ রেঞ্চে আলোচনা করা হয়েছে। এই যে রিকার্ডিয়ান থিওরি অফ রেঞ্জ, মডার্ন থিওরি অফ রেঞ্জ, যে রিকার্ডিয়ান থিওরি অফ রেঞ্জ থেকে কিভাবে মডার্ন থিওরি অফ রেঞ্জ বেশি তাৎপর্যপূর্ণ হয়েছে, মূল কারণ হচ্ছে মডার্ন থিওরি অফ রেঞ্জের মূল উৎপত্তিটা বলা হয়েছে, যেটা রিকার্ডিয়ান থিওরি অফ রেঞ্জে বলা হয়নি। মূল উৎপত্তিটা হচ্ছে জমির যোগানের দুষ্প্রাপ্যতা, জমির যোগানের অস্থিতিস্থাপকতা, যেটা খাজনার উৎপত্তির মূল কারণ। এসব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে মডার্ন থিওরি অফ রেঞ্জ রিকার্ডিয়ান থিওরি অফ রেঞ্জ থেকে বেশি তাৎপর্যপূর্ণ, বিজ্ঞানসম্মত আলোচনা, যেটা মডার্ন থিওরি অফ রেঞ্জে আলোচনা করা হয়েছে। তো এতক্ষণ আমি তোমাদের গত ক্লাসে রিকার্ডিয়ান থিওরি অফ রেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমি মডার্ন থিওরি অফ রেঞ্জ নিয়ে আলোচনা করলাম। তো একটি থেকে আরেকটি কেন বেশি তাৎপর্যপূর্ণ সেটাও আলোচনা করলাম। আর মডার্ন থিওরি অফ রেঞ্জের মূল বক্তব্য থেকে শুরু করে তোমার চিত্রে ব্যাখ্যা পুরোটাই আমি তোমাদের আজ ক্লাসে দিয়ে দিলাম। তো তোমরা ভালো করে এটা পড়ে ফেলবে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা তোমরা অবশ্যই এক্সামে পাবে। আর যে আমি মডার্ন থিওরি অফ রেঞ্জ নিয়ে তথ্যটাকে আলোচনা শেষ করে দিয়েছি। এখন এই পর্যন্ত আমার এই ক্লাসটা। আর আমি খাজনা এবং দামের মধ্যে যে সম্পর্ক আছে, রিকার্ডিয়ান কি বলেছেন, মডার্ন থিওরি অফ রেঞ্জে কি বলা হয়েছে, আমি সেটা নিয়ে এখন তোমাদের সামনে অল্প পরিসরে আলোচনা করব। খাজনা ও দামের মধ্যে সম্পর্ক। তো খাজনা ও দামের মধ্যে সম্পর্ক নিয়ে দুটি মত বিরোধ রয়েছে। দুজন অর্থনীতিবিদ এই খাজনা ও দামের মধ্যে সম্পর্ক নিয়ে মত বিরোধ আলোচনা করেছেন। একটি হচ্ছে রিকার্ডিয়ান মতবাদ, আর দ্বিতীয়টি হচ্ছে মডার্ন বা আধুনিক মতবাদ। তো রিকার্ডীয় মতবাদ এবং আধুনিক মতবাদ দুজন খাজনা ও দামের মধ্যে সম্পর্ক নিয়ে দুভাবে আলোচনা করেছেন। তো আমি প্রথমে আলোচনা করব রিকার্ডীয় মতবাদ, খাজনা ও দামের মধ্যে সম্পর্ক নিয়ে রিকার্ডো কি বলেছেন। রিকার্ডোর মতে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। সে একদম বলেছেন যে খাজনা হচ্ছে উৎপাদিত ফসলের উদ্বৃত্ত আয়, উৎপাদিত উপকরণ থেকে যে উদ্বৃত্ত আয়টা হচ্ছে সেটাই খাজনা। খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। দাম খাজনা হ্রাস বৃদ্ধির ফলে দামের হ্রাস বৃদ্ধি হয় না, বরং দামের হ্রাস বৃদ্ধির ফলে খাজনার হ্রাস বৃদ্ধি হয়। সে রিকার্ডো বলেছেন যে খাজনার উৎপত্তি হয় উৎপাদিত ফসলের হ্রাস বৃদ্ধির ফলে। যেমন খাজনা দেওয়ার ফলে যে উৎপাদিত ফসলের দাম বেড়ে যাবে, এটা রিকার্ডো বিরোধ মতবাদ করেছেন। রিকার্ডো বলেছেন যে দাম হ্রাস বৃদ্ধি হয় বলেই খাজনার হ্রাস বৃদ্ধি হয়। খাজনা হচ্ছে দামের ফলস্বরূপ। দাম যদি হ্রাস বৃদ্ধি হয় তাহলে খাজনা হ্রাস বৃদ্ধি হবে। এই যে খাজনা হ্রাস বৃদ্ধি হলে যে সেই উৎপাদিত ফসলের দাম বেড়ে যাবে বা কমে যাবে, এটা রিকার্ডো বলেনি। তার তথ্যে বলেছেন যে খাজনা হলো দামের ফলস্বরূপ, আর দামের ফলস্বরূপ হচ্ছে খাজনা, আর দাম খাজনার ফলস্বরূপ নয়। রিকার্ডো একদমই বলেছেন যে খাজনা কখনোই দামের অন্তর্ভুক্ত নয়। যে একটা কৃষক যখন খাজনা দেয়, এর ফলে যে তার উৎপাদিত ফসলের দাম বেড়ে যাবে, এটা রিকার্ডো বলেনি তার তথ্যে।
তত্ত্বে সে বলেছেন যে দাম হ্রাস বৃদ্ধি হওয়ার ফলে খাজনা হ্রাস বৃদ্ধি হয়, যে খাজনা দিল বলেই যে তোমার উৎপাদিত ফসলের দাম বেড়ে যাবে, এর মত বিরোধ করেছেন রিকার্ডো। রিকার্ডো বলেছেন যে যখন উৎকৃষ্ট নিকৃষ্ট প্রান্তিক জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ হ্রাস বৃদ্ধি বা প্রান্তিকহীন জমিতে কখনোই খাজনার পরিমাণ হবে না। প্রান্তিক কৃষক কখনোই খাজনা তার জমিতে ফসল থেকে দিবে না। কারণ কি? কারণ হচ্ছে সে যতটুকু ব্যয় করছে সেই পরিমাণে তার আয় হচ্ছে। মেন কথা হচ্ছে আয় ব্যয়ের পরিমাণ সমান, তার মানে তার জমিটা হচ্ছে প্রান্তিক, সে কখনো ওই জমি থেকে খাজনা দিবে না। যখন উৎকৃষ্ট নিকৃষ্ট জমি থেকে খাজনার পরিমাণ উৎপত্তি হয়। তো রিকার্ডো বলছেন যে কখনোই, সে একদমই মতবিরোধ করেছেন যে কখনোই খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। খাজনা দেওয়ার ফলে যে দাম হ্রাস বৃদ্ধি পাবে এটা সে কখনোই স্বীকার করেননি। সে বরঞ্চ বলেছেন যে দাম হ্রাস বৃদ্ধির ফলে খাজনা হ্রাস বৃদ্ধি হয়। সেই জন্য বলেছেন যে খাজনা কখনোই দামের অন্তর্ভুক্ত নয়। রিকার্ডিয়ান যে বলেছে যে খাজনা দামের কখনোই অন্তর্ভুক্ত নয়। তো এই সত্যতা প্রমাণ করার জন্য সমাজের দৃষ্টিকোণ হতে যদি বিচার বিশ্লেষণ করি তাহলে এটা তার অভিমতটা সঠিক। সমগ্র সমাজের দৃষ্টিকোণ হতে বিচার বিশ্লেষণ করলে আমরা এটা দেখতে পাই যে জমির যোগান মানে প্রকৃতি প্রদত্ত। যেহেতু জমির যোগান প্রকৃতি প্রদত্ত, তার মানে কি জমির যোগান ব্যয় নেই। জমির যোগান ব্যয় যেহেতু নেই তাহলে কি? তাহলে যদি আমরা সমাজের দৃষ্টিকোণ হতে বিচার বিশ্লেষণ করি তাহলে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। যেহেতু জমির যোগান ব্যয় নেই তাহলে এটা কি? এটা বলা যায়, যদি সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ করি তাহলে এটা বলা যায় যে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। রিকার্ডিয়ান সে সমগ্র সমাজের বিচার বিশ্লেষণ করে সে এই অভিমত দিয়েছেন যে খাজনা কখনোই দামের অন্তর্ভুক্ত নয়, কারণ জমির যোগান প্রকৃতি প্রদত্ত। যেহেতু জমির যোগান প্রকৃতি প্রদত্ত সেহেতু কি খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। উৎপাদিত ফসলের দাম খাজনার কারণে হ্রাস বৃদ্ধি হয় না, বরঞ্চ উৎপাদিত ফসলের দাম হ্রাস বৃদ্ধির ফলে খাজনার উৎপত্তি হয়। এসব বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে রিকার্ডোর মতামত অত্যন্ত সঠিক এবং গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব আধুনিক মতবাদ, মানে খাজনা ও দামের সম্পর্ক নিয়ে মডার্ন থিওরি অফ রেঞ্জে কি বলা হয়েছে বা আধুনিক অর্থনীতিবিদরা কি মতামত দিয়েছেন। তো আধুনিক অর্থনীতিবিদরা মতবাদ দিয়েছেন যে রিকার্ডো যে বলেছেন যে জমির যোগান সম্পন্ন অস্থিতিস্থাপক। যেহেতু জমির যোগান সম্পন্ন অস্থিতিস্থাপক, খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। দামের হ্রাস বৃদ্ধির ফলে খাজনার উৎপত্তি হয়, বাট খাজনা হ্রাস বৃদ্ধির ফলে দামের উৎপত্তি হয় না। তো এটা সমগ্র সমাজের দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করলে মতবাদটা সঠিক, কিন্তু যখন এক ব্যক্তির বিচার বিশ্লেষণ করা হবে তখন এই তথ্যটা কখনোই বা এই মতবাদটা কখনোই সঠিক হবে না। এটা বলেছেন আধুনিক মতবাদ যারা দিয়েছেন তারা বলেছেন। তো তারা বলেছেন যে যখন একজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করা হবে তখন জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। জমির যোগান এভাবেই স্থিতিস্থাপক সে বলেছেন যে যখন একজন কৃষকের একটা খণ্ড জমি আছে ধরো, তো এক খণ্ড জমিতে সে ধান চাষ করতে পারবে বা পাট চাষও করতে পারবে। তো ধান চাষ করার সময় তার ধরো 20 টাকা খরচ হলো, হ্যাঁ। আবার যদি সে ধান চাষ না করে পাট চাষ করে তাহলে তার ওই পরিমাণে খরচ হবে, 20 টাকার সম পরিমাণে খরচ হবে। তার মানে এই 20 টাকা যে খরচ হলো ওই কৃষক কি করবে? ওই 20 টাকার সম পরিমাণ সে তার খরচটাকে উঠানোর চেষ্টা করবে, বেশি পরিমাণ মূল্য ধার্য করে সে তার খরচটাকে উঠাতে চাবে। এটাকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়, অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয়টা হচ্ছে আমার এক খণ্ড জমিতে হয় আমি ধান চাষ করব, না হলে আমি পাট চাষ করব। যেটা আমি চাষ করে লাভবান হবে আমি সেটাই
চাষ করব। এটা আমি তোমাদেরকে চিত্রেও ব্যাখ্যা দিতে পারবো। তো আমি তোমাদেরকে চিত্র ব্যাখ্যা অল্প পরিসরে দিয়ে দিচ্ছি, এটা ওইভাবে বিশ্লেষণ করা লাগবে না। জাস্ট তোমাদেরকে সুযোগ ব্যয়টা কি, মানে যে মডার্ন আধুনিক যে মতবাদ দিয়েছেন খাজনা ও দামের মধ্যে সম্পর্ক আছে, খাজনা ও দামের মধ্যে কিভাবে সম্পর্ক আছে এটা সে সুযোগ ব্যয়ের মাধ্যমে জিনিসটাকে ব্যাখ্যা দিয়েছেন। দেখো সুযোগ ব্যয়টা দেখো, আমি এই পাশে আছি। সুযোগ ব্যয়টা হচ্ছে উৎপাদন সম্ভাবনা বা উৎপাদন সম্ভাবনা রেখা এ বি। তো আমার এই যে এ বি, এই এ বি হচ্ছে আমার এইটুকু আমার জমি, ঠিক আছে? এই এক খণ্ড আমার জমির পরিমাণ। তো ব্যক্তির একক ব্যক্তির বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে এই পরিমাণ জমিতে হয় আমি ধান চাষ করব, না হলে আমি পাট চাষ করব। তো ভূমিঅক্ষে যদি আমি ধান নেই, লম্বক্ষে যদি আমি পাট নেই, তাহলে কি দেখো দুটি রেখা টানো, এক বিন্দুর নাম দাও এ বিন্দু বি বিন্দু, x1 x2 y1 y2। এবার দেখো আমার জমির পরিমাণ এ বি, এই পরিমাণ আমার সীমাবদ্ধ যোগান। তো এই পরিমাণ জমিতে হয় আমি ধান চাষ করব, না হলে আমি পাট চাষ করব। এবার আমি দেখব যে কি চাষ করলে আমি লাভবান হব, কারণ আমার খরচের পরিমাণ সমান। এই যে আমি খরচের পরিমাণ, ধরো আমি ধান চাষ করলাম, ধান চাষ করার ফলে আমার 200 টাকা খরচ হলো, হ্যাঁ। তো একক ব্যক্তি তখন কি করবে, একক ব্যক্তি তখন কি করবে, এই 200 টাকার সম পরিমাণ সে কি করবে, তার চেয়ে বেশি সে মূল্যটাকে ওঠানোর চেষ্টা করবে। তার মানে আধুনিক মতবাদ এটাই বোঝাতে চেয়েছেন যে দামের হ্রাস বৃদ্ধির ফলে খাজনার হ্রাস বৃদ্ধি হয়। দাম যদি বেড়ে যায় তাহলে খাজনা বেড়ে যাবে, আর দাম যদি কমে যায় তাহলে খাজনার পরিমাণও কমে যাবে। এটা আধুনিক মতবাদটা তাদের অভিমত দিয়েছেন যে দামের হ্রাস বৃদ্ধির ফলে খাজনার হ্রাস বৃদ্ধি হয় যদি একক ব্যক্তির বিচার বিশ্লেষণভাবে জিনিসটাকে দেখানো হয় বা বোঝানো হয়। আর সমগ্রভাবে যখন বিচার বিশ্লেষণ করা হবে তখন কি জমির যোগান সম্পূর্ণই অস্থিতিস্থাপক। আর যদি এক ব্যক্তির দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করা হয় তাহলে জমির যোগান কিছুটা স্থিতিস্থাপক। যদি কিছুটা স্থিতিস্থাপক হয় তাহলে খাজনা অবশ্যই দামের অন্তর্ভুক্ত। এটা বলেছেন আধুনিক মতবাদরা অভিমত দিয়েছেন তারা যে খাজনা অবশ্যই দামের অন্তর্ভুক্ত। যেহেতু এরা স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক নিয়ে আলোচনা করেছেন, আর রিকার্ডো কি করেছেন, সম্পূর্ণ অস্থিতিস্থাপক নিয়ে আলোচনা করেছেন। যেহেতু সম্পূর্ণ অস্থিতিস্থাপক সেহেতু খাজনা কখনোই দামের অন্তর্ভুক্ত নয়। রিকার্ডো আধুনিক মতবাদরা যেহেতু বলেছেন যে কিছুটা স্থিতিস্থাপক তাহলে খাজনা অবশ্যই দামের অন্তর্ভুক্ত। দাম হ্রাস বৃদ্ধির ফলে খাজনা হ্রাস বৃদ্ধি হয়, কিন্তু রিকার্ডো মতবাদের মতে দাম হ্রাস বৃদ্ধির ফলে খাজনা হ্রাস বৃদ্ধি হয় না। তো তোমাদের প্রশ্ন আসে যে খাজনা কি দামের অন্তর্ভুক্ত, তাহলে তোমরা রিকার্ডোর মতবাদ আর আধুনিক মতবাদ দিয়ে ভালো করে বুঝিয়ে দিবে। রিকার্ডোর মতবাদ হচ্ছে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়, আর আধুনিক মতবাদের অভিমত হচ্ছে খাজনা অবশ্যই দামের অন্তর্ভুক্ত। তোমরা এই দুজন মানে এই দুই পর্যায়ে দুটি তথ্য দিয়ে তোমাদেরকে সুন্দর করে আলোচনা করতে হবে। যে কোনো একজনকে আলোচনা করলে কিন্তু তোমরা ফুল মার্ক কখনোই পাবে না, যেহেতু দুটি তথ্যের মাধ্যমে জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে। তোমাদের দুটি তথ্যের মাধ্যমে দুটি মতবাদের মাধ্যমে জিনিসটাকে ব্যাখ্যা করে ভালো করে বুঝিয়ে দিতে হবে। তো খাজনা নিয়ে আমি তোমাদের ক্লাস আজকে শেষ করে দিলাম। খাজনা নিয়ে মানে খাজনা অধ্যায় নিয়ে আমি তোমাদের ক্লাস নিয়েছি, 3টি ক্লাস নিয়েছি। তো 3টি ক্লাস যদি তোমরা ভালো করে দেখো, ভালো করে পড়ো এবং পড়ার পাশাপাশি লিখে ফেলো, আমার মনে হয় না রেঞ্জ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে। আর যদি কখনো আমি যতগুলো কোশ্চেন তোমাদের পড়িয়েছি এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আমার মনে হয় আমি যতগুলো ক্লাস তোমাদের রেঞ্জ নিয়ে দিলাম, যদি ভালো করে পড়ো তাহলে আমার মনে হয় না তোমাদের কোনো প্রবলেম থাকবে। কিন্তু পড়তে হবে, ক্লাস দিচ্ছি পড়বে না তাহলে কিন্তু হবে না। ক্লাসে দেওয়ার পাশাপাশি তোমরা পড়ে ফেলবে, পড়ার পাশাপাশি লিখে ফেলবে, এটা আমার বিশ্বাস তোমাদের প্রতি। তোমরা অবশ্যই আমাদের কথা শুনবে, তোমাদের জন্য আমরা এত কষ্ট করে ক্লাসগুলো দিচ্ছি। তো আমাদের
আমাদেরকে অবশ্যই তোমরা সফল করবে, পাশাপাশি তোমরাও সফলিত হবে। তো তোমাদের জন্য আমার অনেক দোয়া ও শুভকামনা রইল। এই করোনা মহামারীতে অবশ্যই সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার জন্য দোয়া করবে। আমি পরবর্তীতে হয়তো বা অন্য কোনো তোমাদের অধ্যায় নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমি এত দিন যা পড়িয়েছি তোমরা সেটা ভালো করে করবে, আর পড়ার পাশাপাশি লিখে ফেলবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাদের জন্য আছি থাকবো সবসময়। তো ভালো থাকবে। আল্লাহ হাফেজ।